all of my dear students. I hope all are very well. This is my biology channel, name as Onkuran Biology Class. তো আজকে আমরা দশম শ্রেণীর জীববিদ্যার ক্লাসের প্রথম অধ্যায়ে অর্থাৎ জীবন প্রক্রিয়া লাইফ প্রসেস এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে প্রত্যেকটা জীবের তার জীবনচক্র সম্পন্ন করতে গেলে অনেকগুলি জীবন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তো আজকে আমরা যে জীবন প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব তাকে শ্বসন বলে। অর্থাৎ প্রত্যেকটা জীবেরই তার জীবন সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়াটা দরকার সেটাকে আমরা বলি কি শ্বসন বা রেসপিরেশন। আজকের আমাদের টপিকস কি রেসপিরেশন বা শ্বসন। তাহলে প্রথমে জানি শ্বসন কাকে বলে। হোয়াট ইজ রেসপিরেশন? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সজীব কোষে কোষমধ্যস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে শক্তির রূপান্তর ঘটে তাকে আমরা বলি কি শ্বসন বা রেসপিরেশন। আর এই শ্বসন প্রক্রিয়াটা প্রতিটি সজীব কোষে দিবারাত্রি সম্পন্ন হয়। তো এই যে বললাম কোষমধ্যস্থ খাদ্যবস্তুর জারণ ঘটে, অর্থাৎ শ্বসন প্রক্রিয়াতে জীবকোষের যে কোষমধ্যস্থ খাদ্যবস্তুগুলি জারিত হয় সেই খাদ্যবস্তুকে বা সেই বস্তুগুলিকে আমরা বলি কি শ্বসন বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট। উদাহরণ হিসেবে বলতে পারি যে গ্লুকোজ জীবকোষের প্রধান শ্বসন বস্তু। তো আমরা জানি বিপাক দু ধরনের হয়, একটা উপচিতি বিপাক আর একটা অপচিতি বিপাক। শ্বসনকে আমরা বলি কি অপচিতি বিপাক। অর্থাৎ যে প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকেই বলা হয় অপচিতি বিপাক। আর এই শ্বসন প্রক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় বলে শ্বসনকে আমরা অপচিতি বিপাক বলি। এবার যদি বলি শ্বসনটাকে আমরা হতে পারি সবাত শ্বসন বা এয়ারোবিক রেসপিরেশন, অবাত শ্বসন বা এনএয়ারোবিক রেসপিরেশন এবং সন্ধান বা ফার্মেন্টেশন। তো প্রথমে আমরা জানি সবাত শ্বসনটা কি। হোয়াট ইজ এয়ারোবিক রেসপিরেশন? অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবে কোষমধ্যস্থ খাদ্যবস্তু জারিত হয়ে শক্তির রূপান্তর ঘটে এবং জল ও কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এবং বিশেষ করে এই শ্বসন প্রক্রিয়ায় 686 কিলোক্যালোরি অবাত শ্বসন। হোয়াট ইজ অ্যানাএরোবিক রেসপিরেশন? যে শ্বসন প্রক্রিয়ায় কোষমধ্যস্থ খাদ্যবস্তু অবায়ুজীবী জীবে অক্সিজেনের অনুপস্থিতিতে জারিত হয়ে শক্তির রূপান্তর ঘটে এবং জল ও কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এবং বিশেষ করে এই ক্ষেত্রে 50 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়। তাকে আমরা বলি কি অবাত শ্বসন বা এনএরোবিক রেসপিরেশন। আরেকটা বললাম কি সন্ধান বা ফার্মেন্টেশন। এই সন্ধান বা ফার্মেন্টেশন বলতে বুঝি অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া, ছত্রাক, ইস্ট ইত্যাদিতে মিশ্রিত যে উৎসেচকের সাহায্যে প্রক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর ঘটে এবং হয় তাকে আমরা বলি কি সন্ধান বা ফার্মেন্টেশন। ফার্মেন্টেশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড সন্ধান এবং কোহল সন্ধান। এবং বললাম যে এখানে যে এই সন্ধান প্রক্রিয়াতে কতগুলি উৎসেচকের প্রয়োজন হয়। এখানে একটা উৎসেচকের নাম যদি আমরা জানতে চাই, জাইমেজ নামক উৎসেচকটা বিশেষভাবে এই সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তো এবার আসি
শ্বসন প্রক্রিয়াটা দুইটা পর্যায়ে সম্পন্ন হয়। যার প্রথম পর্যায়টা হলো কি গ্লাইকোলাইসিস। কি বললাম? গ্লাইকোলাইসিস। এবং দ্বিতীয় পর্যায়টা কি ক্রেবস চক্র। তাহলে ক্রেবস চক্র এবং গ্লাইকোলাইসিস দুইটা পর্যায়। প্রথমটাকে আমরা বললাম কি গ্লাইকোলাইসিস। যদি বলি গ্লাইকোলাইসিসটা কি, যেটা শ্বসনের প্রথম পর্যায়, সেটা ঘটে কোষের সাইটোপ্লাজমে। এই পর্যায়ে কি হয়, এক অণু গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকেই বলা হয় কি গ্লাইকোলাইসিস। কি বললাম? এক অণু গ্লুকোজ দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আমি যদি এটা একটা ছকের আকারে দেখাতে চাই, আমি বোর্ডে একটা ছক দিয়ে দিয়েছি, বুঝতে অসুবিধার জন্য পরে আমি একটা বোর্ড দেখিয়ে দেব। দেখো আছে এখানে এক অণু গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। বললাম সংজ্ঞায় এক অণু গ্লুকোজ দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। একটা ধাপে 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 ধাপে, যেমন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়, তার থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়, ফ্রুক্টোজ 1,6 20 ফসফেট হয়। পরবর্তী পর্যায়ে দুইটা ট্রাইউস ফসফেটে পরিণত হয়, 3 ফসফোগ্লিসারলডিহাইড 20 হাইড্রোক্সি অ্যাসিটুল ফসফেট। 3 ফসফোগ্লিসারল থেকে তৈরি হয় 1,3 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার থেকে আসে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার থেকে আসে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এর থেকে কি আসে 2 ফসফোএনোল পাইরুভিক অ্যাসিড, তার থেকে আসে পাইরুভিক অ্যাসিড। এখানে এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। আমি বললাম সংখ্যাতে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড হয়, ওই যে 20 হাইড্রোক্সি অ্যাসিটুল ফসফেট সেটা আবার 3 ফসফোগ্লিসারলডিহাইডে রূপান্তরিত হয়ে আবার এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এইভাবে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, যে প্রক্রিয়াটাকে আমরা বলি কি গ্লাইকোলাইসিস, যেটা শ্বসনের প্রথম পর্যায়। আমি সুন্দরভাবে এখানে একটা ছকের মাধ্যমে আবারও তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, কারণ বোর্ডের লেখাটা হয়তো তোমাদের পরিষ্কার বুঝতে অসুবিধা হতে পারে। আমি তার জন্য আবার সুন্দর করে এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখে নাও। ঠিক আছে? তাহলে এটা থেকে তোমরা তুলে নিতে পারবে যে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াটা, যদি প্রশ্ন আসে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের আকারে দেখাও, তোমরা এই ছকটাকে এঁকে দেবে। আমি এই প্রসঙ্গে একটা বলে দিই, তোমরা বাড়িতে যদি এই ছকটাকে 5 বার দেখে দেখে আঁকো, 6 বারের মাথায় দেখবে তোমরা না দেখে আঁকতে পারো। ঠিক আছে? মুখস্থ করার চেষ্টা করবে না, দেখে দেখে আঁকবে, একে 6 বারের মাথায় দেখবে তোমরা নিজেরাই আঁকতে পারবে। ঠিক আছে? তো এইটাকে বললাম, কি বললাম, যে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা কি কোথায় ঘটে বললাম? সাইটোপ্লাজমে ঘটে, সেটা শ্বসনের প্রথম পর্যায়। আর এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা বিজ্ঞানী এমডেন, মেয়ারহোফ এবং পার্নেস নামক 3 জন বিজ্ঞানী আবিষ্কার করেন। তাই তাদের নাম অনুসারে এই বিক্রিয়াটাকে আবার বলা হয় কি ইএমপি পাথওয়ে। ইএমপি পাথওয়ে বলা হয় এখানে, কারণ ই মানে এমডেন, এম মানে মেয়ারহফ, পি মানে পার্নেস। ওই 3 জন বিজ্ঞানীর নামের আদ্যক্ষর দিয়ে তাকে আমরা বলি কি ইএমপি পাথওয়ে। এটা গেল গ্লাইকোলাইসিস। এবার যদি ক্রেবস চক্র বলি, ক্রেবস চক্রে কি হয়? ক্রেবস চক্রে এই যে গ্লাইকোলাইসিস জাত যে পাইরুভিক অ্যাসিড, ঠিক সেই পাইরুভিক অ্যাসিড কি হয়, একটা চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমে কতগুলি অ্যাসিড তৈরি হয় এবং জল ও কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি চক্র? ক্রেবস চক্র। আর এই ক্রেবস চক্রে যে অ্যাসিডটা তৈরি হয় সেটাকে বলা হয় কি সাইট্রিক অ্যাসিড। আর এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টা কার্বক্সিলিক বর্গ থাকে, COOH, কার্বক্সিলিক বর্গ থাকে। 3টা কার্বক্সিলিক বর্গ থাকাতে এই চক্রটাকে আরেকটা নাম আমরা বলি TCA সাইকেল। TCA সাইকেল অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, TCA সাইকেল। কি বললাম? TCA
সাইকেল বললাম। কেন বললাম টিসিএ সাইকেল? কারণ সাইট্রিক অ্যাসিডে 3টা কার্বক্সিলিক বর্গ থাকে, তাই একে আমরা বলি কি টিসিএ সাইকেল। আবার একটা বলি কি, এই চক্রটাকে ক্রেবস চক্র কেন বললাম যদি বলি, কারণ এই চক্রে যে আবিষ্কারক ওনার নাম হলো হ্যান্স ক্রেবস, আর হ্যান্স ক্রেবসের নামানুসারে এই চক্রটাকে বলা হয় কি ক্রেবস চক্র। তাহলে এই গেল শ্বসনের প্রথম পর্যায়ে কি গ্লাইকোলাইসিস, দ্বিতীয় পর্যায়ে কি ক্রেবস চক্র। আর এই ক্রেবস চক্রটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। আমরা একটা প্রশ্ন থাকে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই শক্তি উৎপাদনের জন্য যাবতীয় বিক্রিয়াগুলি সম্পন্ন হয় এবং এই শক্তি উৎপাদনের জন্য যা উৎসেচকের প্রয়োজন হয় সমস্ত উৎসেচকগুলি কোথেকে আসে? মাইটোকন্ড্রিয়া থেকে আসে। এই কারণে মাইটোকন্ড্রিয়াটাকে আমরা কি বলি? পাওয়ার হাউস অফ সেল। ঠিক আছে, এবারে আসি আমরা আমাদের শ্বসন প্রক্রিয়া, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম অফ ম্যান। আমাদের শ্বসনতন্ত্রটা কি? শ্বসনতন্ত্র, প্রথমে জানি তন্ত্র, শ্বসনতন্ত্র। অনেকগুলি যন্ত্র একত্রে মিলিত হয়ে একটা তন্ত্র তৈরি করে, আর যে তন্ত্রটা শ্বসন ক্রিয়ার সঙ্গে যুক্ত তাকেই আমরা বলি কি শ্বসনতন্ত্র। আর এই শ্বসনতন্ত্রে কি কি যন্ত্রগুলি থাকে? আমাদের দু ধরনের যন্ত্র থাকে, একটা মুখ্য শ্বসনতন্ত্র বা শ্বাসযন্ত্র এবং গৌণ শ্বাসযন্ত্র। মুখ্য শ্বাসযন্ত্রগুলি যদি বলি কি 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 আছে? একজোড়া ফুসফুস আছে, একজোড়া ব্রঙ্কাস আছে, শ্বাসনালী বা ট্র্যাকিয়া আছে, গ্লোটিস আছে, এপিগ্লোটিস আছে, শ্বাসছিদ্র আছে বা নাসাপথ আছে এবং অন্ত এবং বহিঃনাসারন্ধ্র আছে। এগুলি কি মুখ্য শ্বাসযন্ত্র। আর গৌণ শ্বাসযন্ত্রগুলি কি? থোরাসিক কেস বা বক্ষ পিঞ্জর এবং পঞ্জর মধ্যরাস্ত বা মধ্যচ্ছদা পেশিগুলি, এই দু ধরনের গৌণ শ্বাসযন্ত্র থাকে। তো ফুসফুস যখন আমরা বলবো, ফুসফুস সম্পর্কে যদি আমরা জানতে চাই যে আমাদের প্রধান শ্বাসঙ্গের নাম কি? ফুসফুস। এই যে দেখো আছে আমাদের ফুসফুস, ঠিক আছে তো? দেখলে তো ফুসফুস, ঠিক আছে তো আমাদের? এই যে দুই দিকে ফুসফুস আছে আমাদের, ঠিক আছে? তাহলে আগে আমি দেখিয়ে দিই এই ফুসফুসটা আমাদের কোথায় থাকে, তারপরে ফুসফুস থেকে আবার বলছি। ফুসফুসটা আসলে এই যে আমি এটা কঙ্কালের মধ্যে যদি দেখি, এই দেখো আমি বললাম যে গৌণ শ্বাসযন্ত্র থোরাসিক কেস, এই যে খাঁচাটা এটাকে আমরা থোরাসিক কেস বলি। এই থোরাসিক কেসের নিচে থাকে এদিকে এদিকে দুইটা ফুসফুস, মাঝখানে হৃৎপিণ্ড থাকে, ঠিক আছে? এই দুইটা ফুসফুস থাকে এখানে থোরাসিক কেসের নিচে, মানে ফুসফুসটাকে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থি নির্মিত থোরাসিক কেস বা বক্ষ পিঞ্জর তৈরি হয়, ঠিক আছে? এবার আসি আমরা ফুসফুসটা কেমন দেখতে, কেমন কি কি থাকে তার মধ্যে। ফুসফুসের গঠন যদি আলোচনা করি, আমাদের দুইটা ফুসফুস থাকে, একটা ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। ডান ফুসফুসটা তুলনামূলকভাবে বড় বাম ফুসফুসের চাইতে। এখানে 3টা খণ্ড থাকে আর এখানে 2টা খণ্ড থাকে। প্রত্যেকটা ফুসফুসের বাইরের দিকে একটা আবরণ থাকে। একটা জিনিস জানবে তোমরা যে আমাদের শরীরের ভেতরে যতগুলি যন্ত্র আছে প্রত্যেকটা যন্ত্র কিন্তু আলাদা আলাদাভাবে প্যাকেট করা থাকে, আলাদা আবরণ দ্বারা আবৃত থাকে। যে ফুসফুসটা যে আবরণ দ্বারা আবৃত থাকে সেটাকে আমরা বলি কি প্লোরা। আউটার কাভারিং অফ দ্য লাংস ইজ কল্ড কি প্লোরা। এই প্লোরাটার মধ্যে ভিসারাল প্লোরা এবং প্যারাইটাল প্লোরা 2টা স্তর থাকে। বাইরের দিকে যে স্তরটা সেটাকে ভিসারাল প্লোরা এবং ভেতরে থাকে কি প্যারাইটাল প্লোরা। তাহলে মাঝখানে একটা প্লোরা থাকে, অন্তঃপ্লোরা অঞ্চল থাকে, ঠিক আছে? তো এই ফুসফুসকে দেখতে ওটা শাঙ্কবাকার বা ত্রিকোণাকার মনে হয় এবং এই ফুসফুসটা কালচে লাল বর্ণের হয়। যদি আমরা একটা ফুসফুসকে ব্যবচ্ছেদ করি তাহলে তার মাঝখানে আমরা এই অংশগুলি দেখতে পাই। অনেকগুলি বায়ু থলি দেখব, ছোট 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 বেলুনের মতো থলি দেখব, ঠিক আছে? তাহলে কি বললাম, কি কি থাকে শ্বাসযন্ত্রের মধ্যে? 2টা ফুসফুস থাকে, এই শ্বাসনালী থাকে, এটা কি ব্রঙ্কাস থাকে, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল তৈরি হয়, তারপরে কি নাসা পথ থাকে, অন্তঃনাসারন্ধ্র থাকে, বহিঃনাসারন্ধ্র থাকে, ঠিক আছে? এইভাবে আমাদের ফুসফুস গঠিত হয়। ফুসফুসের বাইরের আবরণটাকে কি বলা হয়? প্লোরা বলা হয়। ফুসফুসের
মাঝখানে যে ছোট ছোট বেলুনের মতো যে অংশগুলি থাকে সেগুলিকে আমরা কি বলি? এরকম একটা বেলুনের মতো থাকে, এই যে ব্রঙ্কিউল থেকে বেরিয়ে এরকম এরকম বেলুনের মতো যেগুলি থাকে এগুলিকে আমরা কি বলি? অ্যালভিউলাই বা বায়ুথলি বলি। এই অ্যালভিউলাই বা বায়ুথলিগুলির মধ্যে এই যে আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করি তার মধ্যে সম্পন্ন হয়। তো এই ফুসফুসের মধ্যে শ্বসন প্রক্রিয়াটা দুইটা ভাবে ঘটে, একটা প্রশ্বাস এবং একটা নিঃশ্বাস। প্রশ্বাস মানে ইন্সপিরেশন আর নিঃশ্বাস মানে এক্সপিরেশন। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, সেটা ফুসফুসে পৌঁছায়, আর ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিঃশ্বাস প্রক্রিয়ায় বেরিয়ে আসে। এই যে প্রক্রিয়া, প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শ্বসন ক্রিয়াটা সম্পন্ন হয়। কার দ্বারা? ফুসফুসের দ্বারা। ঠিক আছে তো? তো এই ছিল আমাদের শ্বসন সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু। আমি প্রথম থেকে আবারও একটু প্রশ্নের আকারে কথাগুলি বলছি। প্রথম বলেছিলাম কি শ্বসন কাকে বলে, শ্বসন বস্তু কাকে বলে, শ্বসন কখন কোথায় ঘটে, প্রধান শ্বসন বস্তুগুলি কি। তারপরে বলেছিলাম স্ববাত শ্বসন, অবাত শ্বসন, ফার্মেন্টেশন বা সন্ধান। তারপরে বলেছিলাম শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলে কেন, গ্লাইকোলাইসিস এবং ক্র্যাবস চক্র নিয়ে আলোচনা করলাম, মানুষের শ্বাসযন্ত্র এবং শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করলাম, শ্বসন কৌশল অর্থাৎ প্রশ্বাস ও নিঃশ্বাসের কথা বললাম। ঠিক আছে, আজকে আমরা শ্বসনে এতটুকু রাখবো। পরের ক্লাসে আমরা শ্বসন সংক্রান্ত বিভিন্ন ছোট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আশা করি শ্বসন সংক্রান্ত বিষয়বস্তুগুলি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। যে চিত্রগুলি দেখিয়েছি সেগুলিও আঁকবে, ছকটা যেটা গ্লাইকোলাইসিসে বলেছি সেটাও আঁকবে। যত বেশি করে এগুলি খাতায় প্র্যাকটিস করবে তত তোমরা আয়ত্ত করতে পারবে। সবশেষে আবারও বলবো, অঙ্কুরণ বায়োলজি ক্লাসের যে চ্যানেলটা আছে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, এবং বিশেষ করে বলবো কোনো প্রশ্ন উত্তর থাকলে, প্রশ্ন জানা থাকলে এই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সমাধান করে দেওয়ার। আজকে তাহলে এতটুকু রাখছি, সবাই ভালো থাকবে।